আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বেশ কিছু টপিকের একটা মিক্সচার নিয়ে একটা ভিডিও নিয়ে হাজির। এই ভিডিওতে আমরা এনটিআরসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়ার জন্য কিছু বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখলে দেখতে পাবেন, সেখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আমরা কোয়ান্টাম মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, এমনকি থার্মোডায়নামিক্স সহকারে ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চের আমরা অলরেডি এমসিকিউ ভিডিও আপলোড করেছি এবং সামনেও করতে থাকবো ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এনটিআরসিএ ফিজিক্সের স্কুল এবং কলেজ পর্যায়ের দুটো প্রিপারেশনই একসাথে নিতে পারেন আমাদের এই ভিডিওগুলো দেখে। এছাড়া আমাদের পেইড ব্যাচ আছে, সেটাতে যদি আপনারা ভর্তি হতে চান সেটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া আছে। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মহাবিশ্বের মৌলিক বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? আমি আবারও বলি, আজকের এগুলো খুবই বেসিক রিলেটেডগুলো। আমরা বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম, মিডিয়াকর প্রবলেম, বেসিক প্রবলেম আগেও আলোচনা করেছি, নিউমেরিক্যাল প্রবলেমও আলোচনা করেছি। আজকেরগুলো বেশিরভাগই হচ্ছে আপনার মেকানিক্সের প্রবলেম। মহাবিশ্বের মৌলিক বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? মহাবিশ্বের মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। এটি সবচেয়ে দুর্বল। আর সবচেয়ে সবল বা স্ট্রং বল হচ্ছে সবল নিউক্লিয় বল। মাত্রাহীন রাশি কোনটি? মাত্রাহীন রাশি, ত্বরণের মাত্রা আছে আমরা জানি, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব পরে আসি। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা আছে। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সান্দ্রতা গুণাঙ্কেরও একক আছে। একমাত্র একক নাই হচ্ছে আপনার আপেক্ষিক গুরুত্ব, তার মানে এটারও মাত্রা নাই। সো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যেহেতু ঘনত্ব দিয়ে ঘনত্বকে ভাগ করে, সেক্ষেত্রে এটি একটি মাত্রাহীন রাশি। সো এটার উত্তর হবে হচ্ছে খ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান কত ওয়াট? এক হর্স পাওয়ার বা 1 HP ইকাল টু হচ্ছে 746 ওয়াট। সো এটার উত্তর হবে হচ্ছে খ। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? আমরা জানি যে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান, বা ইংলিশে আমরা বলি সারফেস টেনশন। সারফেস টেনশনের কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতির হয়ে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভৌত রাশি? আমরা জানি যে কাজ হচ্ছে আপনার বল আর হচ্ছে সরণের ডট গুণফলের সমান, আর আমরা ডট গুণফল থেকে সবসময় স্কেলার রাশি পাই। তারপরে শক্তি হচ্ছে আপনার সবসময় স্কেলার রাশি, এটা বাই ডেফিনিশন আমরা জানি। তাপমাত্রাও একটা স্কেলার রাশি, একমাত্র তড়িৎ তীব্রতা হচ্ছে স্কেলার রাশি নয়। আমি এনটিআরসি ফিজিক্সের যাদের জন্য এটা পড়াচ্ছি, আমি জানি আপনারা হচ্ছে এটা এক দেখাতেই পারবেন। তারপরও ব্যাখ্যা করার কারণ কি, আসলে ব্যাখ্যা করতে আমার ভালো লাগে। যেগুলোর ব্যাখ্যা আমি জানি সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, যেগুলোর ব্যাখ্যা ভালোভাবে আমি জানি না সেগুলো আমি অযথাই ব্যাখ্যা করার চেষ্টা করি না। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। শুধুমাত্র এনটিআরসি না, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে ফিজিক্সের পরীক্ষার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটি ভরসার প্রতীক হবে ইনশাআল্লাহ তাআলা। মুক্তিবেগের মান নিচের কোনটির ওপর নির্ভর করে না? মুক্তিবেগের মান নিচের কোনটির ওপর নির্ভর করে না? মুক্তিবেগ আমরা যদি সূত্রটা জানি যে যে ভি অফ ই ইকাল টু হচ্ছে রুট ওভার 2 ইন্টু স্মল জি ইন্টু আর। চাইলে এটাকে এভাবেও লেখা যায় 2 ইন্টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর। সো এটা হচ্ছে যেই গ্রহের কথা বলা হবে সেই গ্রহের ভরের উপর ডিপেন্ড করে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে এম একটা টার্ম আছে, এটা হচ্ছে গ্রহের ভর। সো এটার উপর অবশ্যই নির্ভর করে। তার মানে অপশন কত হচ্ছে না এটুকু শিওর। গ্রহের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, সো এটাও হচ্ছে না এটুকু শিওর। নিক্ষিপ্ত বস্তুর ভর, দেখেন যেই গ্রহ নিয়ে কথা হচ্ছে, কথার কথা ধরেন পৃথিবী নিয়ে কথা হচ্ছে, এই ক্যাপিটাল এম বলতে পৃথিবীর ভরকে বোঝাচ্ছে। আপনি কোন বস্তু নিক্ষেপ করলেন তার উপর কিছু যায় আসে না, সেই এম কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। অভিকর্ষিত ত্বরণের উপর কি ডিপেন্ড করে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অভিকর্ষিত ত্বরণ জি এর উপরে তো ডিপেন্ড করে, সুতরাং এটাও হবে না। সো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে গ নাম্বারটা হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটার ইংলিশে আমরা বলি লঞ্জিটিউডিনাল লঞ্জিটিউডিনাল ওয়েভ। লঞ্জিটিউডিনাল ওয়েভ। আর অনুপ্রস্থকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ।
সো শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আপনারা জানেন যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে আমাদের লেটস সে আমাদের যে মূল যে তরঙ্গ, সেই তরঙ্গটা হচ্ছে আমাদের যাচ্ছে লেটস সে ডান দিকে, হ্যাঁ? এদিকে ছড়াচ্ছে এবং আমাদের মাধ্যমের কণাগুলো হচ্ছে ডানে বামে লাফালাফি করে বা কাঁপাকাঁপি করে। সো আমাদের তরঙ্গ যেদিকে, আমাদের কণাগুলোর যে কম্পনের দিক, সেটা তরঙ্গের যেই ডিরেকশন সেটার সাথে প্যারালেলি আছে। তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই ধরনের সিনারিওকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে উত্তল লেন্সের ক্ষমতা যদি ধনাত্মক হয় তবে অবতল লেন্সের ক্ষমতা কি? এটা তো খুব সহজ, কারণ আমরা কনভেনশন জানি, প্রচলিত নিয়মে আমরা আসলে অবতল লেন্সের ক্ষমতাকে ঋণাত্মক এবং উত্তল লেন্সের ক্ষমতাকে আমরা ধনাত্মক ধরে নিই। তবে ক্ষমতার এককটা আমরা একটু মনে করি দিই, এটার এককটা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করি। ডি মানে হচ্ছে ডাইঅপ্টার। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে কোনো প্রকার মাধ্যম নাই। সো মাধ্যম ছাড়া যেই পদ্ধতিতে সবসময় তাপের সঞ্চালন হয় সেটাকে আমরা বলি বিকিরণ। বিকিরণ বা ইংলিশে আমরা বলি রেডিয়েশন। রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতিতে এই ঘটনা ঘটে থাকে। সো উত্তর হবে হচ্ছে গ। শব্দের বেগ সবচেয়ে বেশি, শব্দের বেগ হচ্ছে বেশি সবসময় কঠিন কঠিন পদার্থের ক্ষেত্রে। সো এখানে বায়ু, পানি, শূন্যস্থান এগুলো তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। লোহায় হচ্ছে শব্দের বেগ সবচেয়ে বেশি। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে স্থির তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে না কিসের উপর? আচ্ছা, আমরা জানি যে কোনো একটা স্থির তরল মানে এমন তরল যে তরলটা হচ্ছে নড়াচড়া করতেছে না। ধরেন এই পাত্রের ভিতরে কিছু পানি, লেসে এটা একটা বালতি, বালতির ভিতরে পানি আছে। তো পানিতে এই বিন্দুতে আমি চাপ বের করতে চাই, এই বিন্দুতে চাপ বের করতে চাই, এই বিন্দুটা হচ্ছে পি। আমি যদি এই বিন্দুতে চাপ বের করতে চাই, আমার সূত্র হচ্ছে এইচ রো জি। এইচ হচ্ছে আমার তরলের যে সারফেস আছে না, এই সারফেস থেকে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে এইচ। রো হচ্ছে কি? রো হচ্ছে আপনার এই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ তরল। সুতরাং যদি বলেন যে চাপ পি কিসের উপর নির্ভর করে না, দেখি তো কিসের উপর নির্ভর করে না? গভীরতার উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, গভীরতার উপর নির্ভর করে, সুতরাং এটা তো উত্তর হতে পারে না। তরলের ঘনত্বের উপর নির্ভর করে, সুতরাং এটা উত্তর হতে পারে না। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, সুতরাং এটা উত্তর হতে পারে না। এখানে একমাত্র উত্তর হতে পারে পাত্রের আকারের ওপর। পাত্রের আকারের আসলে কেমন সেটার উপর কিছু যায় আসে না আপনার এই চাপের মানের ক্ষেত্রে। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ শুনলে হয়তো অনেক সময় সময়ের একক মনে হতে পারে, কিন্তু আসলে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আমরা জানি যে এক আলোকবর্ষ বলতে বোঝায় আলো 1 বছরে যেই দূরত্ব পার করে সেটাই হচ্ছে এক আলোকবর্ষ। এটা হচ্ছে 9.15 ইন্টু 10^15 মিটার, এরকম একটা আর কি ভ্যালু। আমি এই জিনিসটা মনে একটু ভুল বলতেছি, বাট যাই হোক, ধরেন যে অ্যাপ্রক্সিমেটলি 9 × 10⁻15 মিটার 1 বছরে আলো এত দূরত্ব পার করে। এটা একটা হিউজ অ্যামাউন্টের ভ্যালু আর কি। এরপরে প্রশ্ন, কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? এই প্রশ্নটা এটা হচ্ছে মুখস্থ আর কি, আমাদের সবার জানা যে বেগুনি রঙের ক্ষেত্রে আলোর বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি। বিচ্যুতি বা ডিভিয়েশনটা, বাট এটাকে অ্যাকচুয়ালি ডিসপারশন বলি আমরা ইংলিশে, এটা হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে সহজ প্রশ্ন, রোদের একক কি? সবাই আমরা জানি ওহম। ওহম হচ্ছে রোদের একক। নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। সো এটা ব্যাখ্যা করার আসলে প্রয়োজন আছে কিনা আমি জানি না। সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাও একবার লিখে দিলাম। তো যদি জিজ্ঞেস করা হয় নিউটনের প্রথম সূত্র থেকে কিসের সংজ্ঞা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা বলবো, আমরা জানি যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা বাংলায় বললে জড় প্রসঙ্গ কাঠামো, এই জড় প্রসঙ্গ কাঠামোকে ডিফাইনই করছে নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোকে ডিফাইন করে, আর সেকেন্ড ল থেকে আমরা বলের সংজ্ঞা পাই। আমাদেরকে বলছে একটা বস্তুর ভর যদি হয় 10 কেজি, তার এম এর মান যদি হয় 10 কেজি, সেক্ষেত্রে পৃথিবীতে তার ওজন কত? ওজন ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি। এম এর মান হচ্ছে 10 আর জি এর মান আমরা ধরলাম 9.8 স্ট্যান্ডার্ড ভ্যালু, গুণ করলে হবে হচ্ছে 98 নিউটন। জি এর মান না দেওয়া থাকলে তো 9.8ই ধরতে হবে, সুতরাং উত্তর হবে হচ্ছে খ। এর পরের প্রশ্ন, ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে? ট্রান্সফরমার কাজ করে পারস্পরিক আবেশ বা ইংলিশে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকশন, এই নীতিতে কাজ করে ট্রান্সফরমার। এরপর প্রশ্ন, হ্রদের তলদেশ থেকে বুদবুদ বায়ু বুদবুদ উপরে উঠলে তার আয়তন কি হয়? এটার জন্য আসলে আপনার ম্যাথ করার দরকার নাই, উত্তর তো এমনিতেই হোপফুলি সবাই জানেন, বাড়ে। একটু জাস্ট ব্যাখ্যা করি কেন।
হ্রদের তলদেশ থেকে, ধরেন কথার কথা এটা হচ্ছে একটা হ্রদ, এই হ্রদের তলদেশে একটা বায়ু বুদবুদ আছে, এই যে এই বুদবুদটা সে প্রচণ্ড নিচে থাকলে, যত নিচে থাকবে তত বেশি চাপে থাকে না। এখন এই বান্দা সে হচ্ছে উপরের দিকে যত আসতেছে ততই তার চাপ কমতেছে, আর আমরা জানি চাপ কমলে হচ্ছে আয়তন বাড়ে। এটা হচ্ছে বয়েলের সূত্র, যে চাপ হচ্ছে আয়তনের আপনার হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাহলে আপনার যদি চাপ কমে আপনার আয়তন হচ্ছে বাড়বে। সো যত উপর দিকে উঠবে দেখেন আয়তন কিন্তু তত বাড়তেছে, তত বাড়বে, আরও উপর উঠলে আরও বাড়বে। সুতরাং এটা উত্তর হচ্ছে খ হবে। অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে রোদের কি অবস্থা হয়? অর্ধপরিবাহী, আচ্ছা পরিবাহীর ক্ষেত্রে কি হয়? পরিবাহীর তাপমাত্রা যত বাড়াবেন রোদ আপনার তত বাড়বে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোদ উল্টা আরও কমে। তাপমাত্রা বাড়াইলে রোদ হচ্ছে কমে, সেক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ বেশি পাই অর্ধপরিবাহীর ক্ষেত্রে। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? এখানে অ্যালুমিনিয়াম ছাড়া বাকি সবাই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, থোরিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম। সুতরাং উত্তর হবে হচ্ছে ঘ। এখানে ভুলে খ লেখা হয়েছে, এটা হবে হচ্ছে ঘ। শব্দের তীব্রতার একক, শব্দের তীব্রতার একক হচ্ছে ক ওয়াট পার মিটার স্কোয়ার। এটাকে যদি একটু মনে করিয়ে দিই, তীব্রতা আই ইকুয়াল টু হচ্ছে পি বাই এ। পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক আপনারা জানেন ওয়াট, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। সুতরাং এটা হবে ওয়াট পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে ক নম্বরটা। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, এটার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন দেখি না, আপনারা সূত্র তো জানেনই। এই সূত্র অ্যাপ্লাই করলে এটা হচ্ছে ইজিলি বের হয়ে যাবে। বল ও সরণের ভেক্টর গুণফল কি? বল ও সরণের ভেক্টর গুণফল হচ্ছে কাজ। আমি আগেই বলছি আজকের ক্লাসটা হচ্ছে আমরা বেসিক জিনিসপত্র নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করব। এখানে খুব অ্যাডভান্স জিনিস আমি ইচ্ছা করে আলোচনা করব না। আমার বিভিন্ন লেভেলের স্তরের ক্লাস আছে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। বললাম বাংলাদেশের যে কোনো রকম ফিজিক্স পরীক্ষার জন্য এটা উপকার করবে এই চ্যানেলটা ইনশাল্লাহ। মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এগুলো হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই মুখস্থ। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়? এটা হচ্ছে জেনারেটর। জেনারেটর যেটা করে সেটা হচ্ছে আপনার এই যে জেনারেটর কারেন্ট চলে গেলে, বা ওই যে অনেক সময় কৃষক যখন ফসলের ক্ষেতে দেখবেন, একটু যারা তো চিনেন তারা তো চিনেনি, যারা জানেন না, কৃষক কী করে ফসলের ক্ষেতের মধ্যে অনেক জায়গাতে আপনার জেনারেটর রাখে। কেন? সেচ দেওয়ার জন্য জেনারেটর রাখে, এবং সেই জেনারেটর অনেকে আবার ঘর করে সেখানে জেনারেটর রাখে, মোটর রাখে আর কি, যেটাই বলেন ওনারা মোটর বলে অনেক সময়, কিন্তু আসলে ওগুলো জেনারেটর। ওই জেনারেটর যেটা করে সেটা হচ্ছে সে তার যান্ত্রিক যে শক্তি সেটাকে কাজে লাগাইয়া সে সেখান থেকে একটা মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা হচ্ছে ম্যাগনেট থাকে সেখানে, পার্মানেন্ট ম্যাগনেট, সেটাকে হচ্ছে জেনারেটর হচ্ছে সেখানে যান্ত্রিকভাবে সে হচ্ছে নড়াচড়া করতে থাকে, করে সেখান থেকে হচ্ছে বিদ্যুৎ তৈরি করে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে। তো এই হচ্ছে আর কি জেনারেটরের ব্যাপার স্যাপার। জেনারেটর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এনিউ ফিজিক্স ক্লাসরুম নামে একটা চ্যানেল আছে সেখানে। সো এছাড়াও আমাদের এসএসসি লেভেলের যে ক্লাসটা সেখানেও আমরা আসলে জেনারেটর নিয়ে আলোচনা করেছি, যেহেতু জেনারেটর এইচএসসি স্টুডেন্টদেরও আছে। সো আমাদের এইচএসসি ক্লাসরুম এই চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন জেনারেটর নিয়ে ইনশাল্লাহ। সো এরপরে আমাদের কথা হচ্ছে নেক্সট, যে এটাকে ইরেজ করে নি দাঁড়ান। নেক্সট প্রশ্ন আমাদের যে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলে? তরল থেকে বাষ্পে, এটাকে বলা হয়, শুনলে বোঝা যায় এটাকে বলে বাষ্পীভবন, কিন্তু এখানে যেহেতু বাষ্পীভবন নাম নাই, আছে বাষ্পায়ন, সো উত্তর হবে হচ্ছে খ। মহাকাশে একজন নভোচারীর কাছে আকাশের রং কেমন দেখাবে? মহাকাশে একজন নভোচারী আকাশের রং দেখবে হচ্ছে কালো। আমাদের আকাশের বিভিন্ন কালার দেখার কারণ আছে। সো সূর্যের আলো হচ্ছে আপনি যখন আমাদের বায়ুমণ্ডলে আসে, বায়ুমণ্ডলে থাকা যে বায়ুর কণাগুলো, সেই কণাগুলোর মধ্যে সূর্যের আলো হচ্ছে বাড়ি খাইয়া সে হচ্ছে পুরো আকাশে ছড়াইয়া যায়, সেই জন্য আকাশের একটা রং দেখতে পান আপনি। সো যেহেতু মহাকাশে গেলে সেখানে আর বায়ুমণ্ডল বলে কিছু নাই, সেখানে সূর্যের আলো বাড়ি খেয়া আপনার মাথার উপরে সব জায়গায় ছড়িয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম হয় না আর। সেজন্য মহাকাশে আকাশ হচ্ছে কালো দেখায়। ব্যাখ্যা না বুঝলেও এটা আসলে মুখস্থ রাখতে হবে। আর ব্যাখ্যাটা আরেকবার দেখার জন্য আপনি ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখতে পারেন। নিচের কোনটি স্কেলার রাশি? ওজন তো এটা এক ধরনের বল, তো এটাতে স্কেলার হওয়ার কোনো প্রশ্নই আসে না। বেগ হচ্ছে স্কেলার না, ভেক্টর। সরণ ভেক্টর, একমাত্র ভরই হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ বিভবের একক কোনটি? তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। এগুলো খুব সোজা, তাই এগুলো বেশি বিস্তারিত যাব না। প্রাসের গতিপথ, পাশ হচ্ছে ইংলিশে আমরা বলি প্যারাবোলা, ঠিক আছে?
প্যারাবোলা, সো উত্তর হচ্ছে হবে গ। এই প্রাসের যে গতিপথ, এটার প্রমাণ আছে আমার, যে প্রাসের গতিপথ যে একটা প্যারাবোলা, আপনারা জানেন যেগুলো আমাদের অনার্সে মেকানিক্সে ছিল, তাই না? এমনকি ইন্টারও পড়ে আসছেন। সো এই জন্য আমার এনিও ফিজিক্স ক্লাসরুম, আমি আবারও বলতেছি, এই চ্যানেলে এনিও ফিজিক্স ক্লাসরুম, এই চ্যানেলে আপনার আমি ডিটেলসে অনার্সের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। চ্যানেলটা এখনও গ্রোয়িং স্টেজে আছে, সো অনেক টপিক এখনও অ্যাড করা বাকি, কিন্তু বেশ কিছু টপিক অলরেডি অ্যাড করে দিছি। কোন লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক? কোন লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক? তো আমরা একটু আগে ওই যে ক্ষমতা নিয়ে প্রশ্ন আসছিল, সেখানে দেখছেন যে ক্ষমতা হচ্ছে আপনার উত্তর লেন্সের ধনাত্মক, আর ক্ষমতা আর ফোকাস দূরত্ব আসলে একজনের জন্য উল্টা। হ্যাঁ, লেন্সের ক্ষমতা পি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব একজনের জন্য উল্টা। সো স্বাভাবিকভাবেই ফোকাস দূরত্ব ধনাত্মক হচ্ছে উত্তর লেন্সে, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব আমরা ঋণাত্মক ধরে নেই আর কি। সো সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটি? এটার উত্তর খুব সোজা, পয়েস। পয়েস হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। আচ্ছা, আরেকভাবে এটা পরীক্ষা আসতে পারে, আমি একটু বলে দিই। আপনার নিউটনের সূত্র থেকে আমরা জানি, দাঁড়ান নিউটনের সূত্রটাকে লিখে নিই। নিউটন বলছে যে এফ ইকুয়াল টু হচ্ছে ইটা ইন্টু এ ইন্টু ডিবি বাই ডিএক্স। এটা হচ্ছে নিউটনের সান্দ্রতা বল নিয়ে একটা সূত্র, যেখানে ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক আছে। ইটা ইকুয়াল টু হচ্ছে আপনার এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডিবি বাই ডিএক্স। এফ হচ্ছে নিউটন, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আমরা লিখলাম। আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। আর আপনার ডিবি মানে হচ্ছে এখানে বেগের পরিবর্তন, আর ডিএক্স মানে হচ্ছে সরণের পরিবর্তন। তাহলে বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর সরণের একক কি? সরণের একক হচ্ছে আপনার মিটার। কারণ আপনি বলেন তো নিউটনকে আরও ভাগান, আপনি জানেন যে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এফ ইকুয়াল টু এম এ, এম এর একক হচ্ছে কেজি, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা এখান থেকে নিউটনের জায়গায় লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর নিচে আছে একটা মিটার স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার আর এখানে মিটার মিলে হবে কি? ও একটা কাজ করেন, এই মিটার আর এই মিটার কেটে দেন, তাহলে একটা মিটার স্কোয়ার থাকে আর সেকেন্ড ইনভার্স 1 থাকে। এখান থেকে আপনি লিখতে পারেন কেজি, দেখেন এই মিটার আর একটা মিটার কাটা, তাহলে নিচে একটা মিটার থাকে, সেই মিটার উপরে গেলে হয় মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 2। এখানে আছে আপনার সেকেন্ড ইনভার্স 2, আর নিচে আছে একটা সেকেন্ড ইনভার্স 1। এই নিচেরটা উপরে গেলে এটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স 2 প্লাস 1, মানে সেকেন্ড ইনভার্স 1। সুতরাং এখানে আপনার একক পাবেন কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে একটা একক। এখানে আমরা বুঝলাম যে সান্দ্রতা গুণাঙ্কের একটা একক তো পয়েস, আর একটা হচ্ছে পরীক্ষায় এভাবে আসতে পারে কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স 1। পরম তাপ আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার নিচের কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? এটা হচ্ছে আপনার ইস্পাতের স্থিতিস্থাপকতার মান হচ্ছে মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা, সেটা হচ্ছে ইয়াঙ্গার মডুলাসের মান হচ্ছে আপনার এটা 2 × 10⁻11। এরপরের প্রশ্ন, যে ফিউজ যে তার আমাদের ইউজ করা হয় বাসা বাড়িতে ধরেন, বা বিভিন্ন মানে ইলেকট্রিক্যাল ইয়ার ক্ষেত্রে, ওয়ারিংয়ের ক্ষেত্রে, এই ফিউজ তারের বৈশিষ্ট্য কেমন? এটা উচ্চ গলনাঙ্ক নাকি নিম্ন গলনাঙ্ক? এটা স্বাভাবিকভাবেই ফিউজের গলনাঙ্ক অনেক বেশি থাকে, কারণ ফিউজের গলনাঙ্ক কম হলে তো এটা ইজিলি গলে যাবে, তাই না? সো উচ্চ গলনাঙ্ক। সো এক্সট্রিমলি সরি, আসলে আমি একটু ভুল লজিক দিয়ে ফেলছি, নিজের কাছে মনে হচ্ছে লজিকটা ঠিক হয়নি। সরি, ফিউজের ক্ষেত্রে হচ্ছে উল্টা, ফিউজের ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্ক হবে আপনার হচ্ছে কম। কেন? কারণ আপনার যে ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে, আমাদের বাসা বাড়িতে যে ফিউজগুলো ধরেন আছে, এই ফিউজ, এখন তো ফিউজগুলো অনেক ডিজিটাল হয়ে গেছে, ওই ফিউজটা পড়ে যায়, তাই না? নিচে পড়ে যায় কারেন্টের লোড বেশি হইলে। আগে যেটা হইতো, ফিউজটা ওই যে জ্বলে যেত, এখনও কিছু কিছু বাসা এরকম আছে। সো এটার গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক হবে না, এটা আসলে নিম্ন গলনাঙ্ক হবে, ঠিক আছে? আমি যখন বলছিলাম তখন আমার মাথায় কাজ করতেছিল না, আমার আবেগ কাজ করতেছিল, বিবেক কাজ করতেছিল না। সো যাই হোক, এখন আমি যেটা বলতেছিলাম যে ফিউজের গলনাঙ্ক কম হয় যাতে আমার ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো সেভ হয়। সো যদি একটু বেশি নির্দিষ্ট লোডের থেকে বেশি হয়, আমার ফিউজের মানেরটা যেহেতু কম গলনাঙ্ক, সেই ফিউজটা আমার গলে যায়, যাতে হচ্ছে আপনার বাকি যে ডিভাইসগুলো আছে সেগুলোর ক্ষতি না হয়। যদি এটার গলনাঙ্ক অনেক বেশি হয়, তাহলে তো উল্টা এটা গলবেই না, উল্টা বাকি আমার ইলেকট্রিক্যাল দামি জিনিসপত্র সেগুলো নষ্ট হয়ে যাবে, ফিউজের দাম তো বেশি না। সেজন্য এটা রোধও অনেক উচ্চ হয়, যাতে অনেক বেশি পরিমাণ সে বাধা ক্রিয়েট করতে পারে। সো সেই হিসাবে উত্তর হবে হচ্ছে খ এবং ঘ দুইটাই। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হবে হচ্ছে আয়নোস্ফিয়ার।
এখানে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকরেল। তারপরে এখনো গ্যাসের গতিশক্তি কিসের সমানুপাতিক? গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু 3/2 nRT। যেহেতু এখনো বলছে তাই এন এর মান 1, এটা বাদ। আপনার 3/2 একটা কনস্ট্যান্ট, আরও একটা কনস্ট্যান্ট, সুতরাং এটা হচ্ছে ইকে ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে হচ্ছে পরম তাপমাত্রা সমানুপাতিক। শুধু তাপমাত্রা না, পরম তাপমাত্রা মানে হচ্ছে ক্যালভিন স্কেলে আর কি আছে এটা। রাডার তৈরিতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? রাডার তৈরিতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? তো এটা এই জায়গায় আমার মনে হয় এখানে কনফিউশন অনেক ভালোভাবে হইতে পারে। রেডিও ওয়েভ অনেকে মনে করতে পারেন, অনেকে মাইক্রোওয়েভ মনে করতে পারেন। এই দুইটার মধ্যে মনে হয় মেজর কনফিউশনটা হবে। আই এম নট শিওর যে বাকি কোনো কনফিউশন তো থাকার কথা না, অতিবেগুনি বা ইনফ্রারেড হওয়ার কথা না, এটা রাইট। রাডার হচ্ছে এক ধরনের মাইক্রোওয়েভ, ঠিক আছে? রাডার তৈরিতে মাইক্রোওয়েভ আমরা ইউজ করে থাকি। অভিকর্ষজ ত্বরণ জি এর মান কোথায় সবচেয়ে বেশি? এটা তো এক কথায় হচ্ছে মেরু অঞ্চলে। কারণ আপনি যদি পৃথিবীটা একটু দেখেন, আমি যদি একটু ছবি আঁকি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, মানে একটু চ্যাপ্টা আর কি। এই দিকটায় ব্যাসার্ধটা একটু কম, হ্যাঁ এই দিকটায়, আর এই দিকটায় ব্যাসার্ধটা একটু বেশি। তাহলে এটা হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলটা, এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। আর এই অঞ্চলটা, এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে উত্তর মেরু, আর এদিকে নিচে হচ্ছে দক্ষিণ মেরু। দক্ষিণ মেরুতে ব্যাসার্ধটা একটু কম। সো আমরা জানি যে জি এর মান হচ্ছে আপনার জি ইকুয়াল টু GM/r², যেখানে আর এর মান যেহেতু একটু কম, এখানে আমি একটু দেখাই, এখানে আর এর মান যেহেতু একটু কম, তার মানে আপনার জি এর মানটা একটু বেশি হবে। সেজন্য মেরু অঞ্চলে আর এর মান কম বলে মেরু অঞ্চলে জি এর মানটা একটু বেশি হয়। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো গেলে কোন রং সবচেয়ে কম বাঁকে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো গেলে কোন রং সবচেয়ে কম বাঁকে? এটার সাথে হচ্ছে ডিসপারশনের সম্পর্ক, মানে বিচ্যুতি সবচেয়ে কম হয় হচ্ছে লাল রঙের, বেশি হয় হচ্ছে বেগুনির। তো এখানে আমরা একটা ছবি দেখাচ্ছি, আমি এটা উইকিপিডিয়া থেকে এনেছি। দেখেন আপনার যদি একটু লালের দিকে চিন্তা করেন, লালটা দেখেন কম বাড়তেছে, হ্যাঁ, আর বেগুনি দেখেন অনেক বেশি বাড়তেছে। সো এটা থেকে বোঝা যাচ্ছে আসলে যে প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে আপনার লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম, আর বেগুনির বিচ্যুতি দেখেন সবচেয়ে বেশি। বেগুনির ডিসপারশন বা বিচ্যুতি সবচেয়ে বেশি হয়। সো আশা করি এই ছবি থেকে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ডায়নামো কিসের ভিত্তিতে কাজ করে? ডায়নামো হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ভিত্তিতে কাজ করে। এক্স রে কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে রনজেন্ট। সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ করলে দোলনকাল কত গুণ হবে? আচ্ছা, সরল দোলকের দোলনকালের সূত্র টি ইকুয়াল টু 2π ইন্টু √L/g। আপনি যদি দৈর্ঘ্য 4 গুণ করেন, মানে এখানে 4 দিয়ে গুণ করেন, এই 4টা যেহেতু রুটের ভিতরে আছে, এটা বাহির হইলে একটা 2 আকারে বাহির হবে, একটা 2 বাইরে চলে আসবে, একটা 2 এক্সট্রা আসবে। 2 ইন্টু 2π ইন্টু √L/g। এটা তো আগের আপনার সরি, এটা হচ্ছে আদি আদি দোলনকাল সাথে দ্বিগুণ হয়ে গেল, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে খ। এর পরবর্তী প্রশ্ন, কোন বলের কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে? এটা তো আসলে খুব সোজা, কেন্দ্রমুখী বল। নিচের কোনটি অর্ধপরিবাহী? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহীর এক্সাম্পল। সো এই ছিল আজকে আমাদের মোটামুটি বেসিকের আলোচনা, যেখানে মেকানিক্সের কোশ্চেনের সাথে সাথে কিছু প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড ওয়েভসের প্রশ্ন ছিল। তো একটু মিক্সড ছিল এখানে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনার উপকারে আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।